নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের ৩১ পর্ব। এসব কতদিনের কথা, সেসব দিনের কথা এমন করে যে আবার একদিন পর্যালোচনা করতে হবে, এই কথাকে সেদিনকার সদানন্দ ভেবেছিল? তখন কি একবারও মনে হয়েছিল যে এই সমস্ত ঘটনা পরম্পরার জন্য তাকে আবার একদিন জবাবদিহি করতে হবে? আজ তো তার সর্বস্ব নিঃশেষ হয়ে গেছে। একদিন নবাবগঞ্জের সমস্ত সম্পত্তির যে একমাত্র ওয়ারিশান হতে পারত, তার মাতামহের ভাগলপুরের সমস্ত সম্পত্তিরও যে একমাত্র উত্তরাধিকারী হতে পারত, সেই কিনা আজ নিঃস্ব। চৌবেড়িয়ায় রসিকপালের অতিথিশালার এক কোণে তাকে যে আজ দিনাতিপাত করতে হয়, এও নাকি তার অপরাধ। আশ্চর্য! তবে কি সদানন্দ অন্যায়ের প্রতিবাদ করে শুধু অপরাধী করেছে? তার চেয়ে যদি সে নবাবগঞ্জের সংসার জীবনকেই স্বীকার করে নিত, পিতৃপুরুষের পাপের আর অন্যায়ের আর অত্যাচারের ওয়ারিশান হয়ে সব সহ্য করে যেত, তাহলে আর আজ এমন করে তাকে রসিকপালের আশ্রয়েও থাকতে হতো না, আর আসামি হতেও হতো না। মনে আছে সেদিন কলকাতার সেই অন্ধকার দিনগুলোতে একবার তার বাড়ির কথা মনে পড়ত। মনে পড়ত কালীগঞ্জের বইয়ের কথা, মনে পড়ত নয়নতারার কথা। নয়নতারার কথা মনে পড়লেই মনটাকে সে অন্য খাতে বইয়ে দেবার চেষ্টা করত, অন্য মনস্ক হবার চেষ্টা করত, তার অতীতকে সে মন থেকে মুছে ফেলবার চেষ্টা করত। তারপর যখন আর কিছু ভালো লাগতো না, তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ত। বেরিয়ে যত দূর ইচ্ছে হেঁটে হেঁটে চলে যেত। তারপর আবার এক সময় বাড়িতে এসে ঢুকে পড়ত। দেয়ালে দেয়ালে কত রকম পোস্টার লাগানো থাকতো। কোনোটাতে লেখা থাকতো, সাবধান, শত্রুর চর নিকটেই আছে। সমরজিৎ বাবু বেশ অদ্ভুত লোক, কোনো কিছুতেই বিকার নেই তাঁর। এত বড় একটা যুদ্ধ চলে গেছে, কলকাতার বুকের মধ্যে জাপানিদের বোমা পড়েছে, দলে দলে কলকাতার লোক শহর ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তিনি নির্ভয়ে কলকাতায় ছিলেন। সদানন্দ জিজ্ঞেস করত, আপনার তখন ভয় করেনি? সমরজিৎ বাবু হাসতেন, বলতেন, কিসের ভয়? তা সে তো যেখানে যাবে সেখানেই প্রাণের ভয় আছে। ধরো ট্রেনে চড়ে যাচ্ছ, সে ট্রেনও তো কোয়ালিশন হয়ে গুঁড়ো হয়ে যেতে পারে, তখন তুমি পালাবে কোথায় সদানন্দ? বইতে পড়নি, পলাইবার পথ নাই, জম আছে পিছে? সমরজিৎ বাবুর কাজের মধ্যে কাজ ভোর 4টের সময় উঠে ট্রামে করে গঙ্গায় যাওয়া, সেখানে গিয়ে অবগাহন স্নান করে বাড়িতে এসে পুজো করা। সেই পুজোই চলত 1 ঘন্টা ধরে। তারপর খবরের কাগজ নিয়ে বসতেন। সদানন্দ মাঝে মাঝে কাছে যেত, বলতো, আমার কথাটা একটু ভেবেছেন কাকাবাবু? আপনি আমাকে বলেছিলেন একটা কাজ জোগাড় করে দেবেন। সমরজিৎ বাবু বলতেন, কেন, তোমার কোনো অসুবিধে হচ্ছে নাকি? সদানন্দ শেষকালে একদিন বলেছিল, হ্যাঁ, অসুবিধে হচ্ছে। আমি আর কতদিন আপনার ঘাড়ে বসে বসে খাবো? আমার লজ্জা করে, কারোর দয়ার দান নিতে আমার ভালো লাগে না। 1 দিন 2 দিন হয়, তাতে কিছু আসে যায় না, কিন্তু মাসের পর মাস এরকম ভালো লাগে। এবার আমাকে আপনি ছেড়ে দিন। বলে আর কোনো দিকে না চেয়ে সোজা তার নিজের ঘরে চলে এসেছিল। সমরজিৎ বাবু যে ঘরটায় তাকে থাকতে দিয়েছিলেন সেটা বেশ বড়। বউবাজারের মতো জায়গার তুলনায় বলতে গেলে সে ঘরে আলো হাওয়া ভালোই ছিল। সদানন্দ প্রথম দিন থেকেই ঘরটার মধ্যে শুয়ে পড়ে থাকত। কোনো কাজ নেই, আবার কোনো অকাজও নেই তার। বাড়িটার ভেতরে চাকর বাকরের অনেক খুচরো কথাবার্তা কানে আসত। তার মধ্যে অনেক কথাই তাদের নিজেদের সম্পর্কে, সংসারের ছোটখাটো খুঁটিনাটি নিয়ে বচসা, আর নয়তো হাসি ঠাট্টা। এক সময় সদানন্দকে নিয়েও আলোচনা হতো। লোকটা কে, বাবুর কে হয়, কেন এখানে আছে, কতদিন এখানে থাকবে, এখানে কি সূত্রে এলো, ইত্যাদি ইত্যাদি অনেক প্রসঙ্গ।
সেদিন নিজের ঘরে চলে আসবার সঙ্গে সঙ্গে মহেশ তার ঘরে এলো। বললে, আপনি বাবুর সঙ্গে ঝগড়া করেছেন নাকি দাদাবাবু? বাবু বলছিলেন। সদানন্দ বললে, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না মহেশ। তুমি তো জানো আমি এখানে আসতে চাইনি, তোমার বাবুই এখানে জোর করে নিয়ে এসেছেন। মহেশ বললে, কিন্তু এখানে না থাকলে আপনি যাবেন কোথায়? আপনি তো রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছেন। সদানন্দ চমকে উঠল। আমি রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছি? কে বললে? মহেশ হাসতে লাগল। বললে, আমি জানি। সদানন্দ উঠে বসল। বললে, তুমি কি করে জানলে? বলতেই হবে, তুমি কি করে জানলে? মহেশ বললে, বাবু যে মাকে বলছিল। মা আপনার কথা বাবুকে বলছিল কি না? মার কথায় বাবু বললে, ওকে কিছু বলো না তুমি, ও বড় ঘরের ছেলে, রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছে। তারপর একটু থেমেই বললে, আপনি বাবুর ওপর রাগ করবেন না দাদাবাবু। বাবুর কষ্টটা আপনি তো দেখতে পান না। বাইরে তো বাবু বেশ হাসি খুশি, কিন্তু বাবুর মনের ভেতরে কোনো সুখ নেই। সদানন্দ অবাক হয়ে গেল। বললে, মনে সুখ নেই কেন? মহেশ বললে, সে দাদাবাবু অনেক কথা। টাকা থাকলেই কি মানুষের সুখ হয়? আমাদের টাকা করি কিছু নেই, তবু আমরা বাবুর চেয়ে শতগুণে সুখী। আমরা পড়ি আর ঘুমোই, কিন্তু বাবুর দু চোখে ঘুম নেই। প্রথম প্রথম অবাক লেগেছিল সদানন্দর। যে মানুষ সদানন্দর মতো অসুখী লোককে বাড়িতে ডেকে এনে নিজের মতো আদর যত্ন করছে, তার সুখ দুঃখের দিকটা তো কখনো সদানন্দ ভাবেনি। নিজের দুঃখটাকেই বড় করে দেখে পৃথিবীর আর সকলকে সুখী মনে করবার মধ্যে কেমন আত্মরতির আনন্দ থাকে। সেই আনন্দেই সে এতদিন বিভোর হয়েছিল। এবার যেন তার মনে তৃতীয় নয়ন খুলে গেল। সদানন্দ জিজ্ঞেস করলে, কাকাবাবুর কিসের দুঃখ সত্যি করে বলো তো? মহেশ বললে, আপনি তো জানেন না, ওই যে সেদিন দাদাবাবুকে দেখলেন। সদানন্দ বললে, হ্যাঁ দেখেছি। কখনো বাড়ি আসে, আবার কখনো বাড়ি আসে না। মহেশ বললে, হ্যাঁ, তা আপনি যেন কাউকে বলবেন না। সেই দাদাবাবু তো বাবুর নিজের ছেলে নয়। সে কি, নিজের ছেলে নয়? না, বাবু ওকে পুষিয়ে নিয়েছেন। সদানন্দ অবাক হয়ে গেল কথাটা শুনে। এতদিন এ বাড়িতে এসেছে, অথচ এ কথাটা তো কখনো কানে আসেনি তার। এতদিনের সমস্ত ঘটনাটা পর্যালোচনা করে করে অনেক ঘটনার অনেক ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করল সে। কিন্তু পালিত পুত্রই যদি হয়, তো তাতে দুঃখটা কিসের? ছোটবেলা থেকে যদি এমন বাবার কাছেই মানুষ হয়ে থাকে, তো তাকে নিয়ে তো সুখী হবারই কথা। আর তাছাড়া ছেলেও তো জানে একদিন এই সমস্ত সম্পত্তির মালিক হবে সে নিজেই। না, আপনি আমার বাবুর উপর রাগ করবেন না দাদাবাবু। বড় দাদাবাবু যদি মানুষ হতো তো বাবুর কোনো দুঃখ থাকতো না। কিন্তু বড় দাদাবাবু যে মানুষ নয়, দেখেন না অনেকদিন রাতে বাড়িতেই আসে না বড় দাদাবাবু। তা তোমার বাবুর কোনো ছেলে মেয়ে কিছু হয়নি? মহেশ বললে, না, ছেলে মেয়ে কিছু হয়নি বলেই তো বাবুর দুঃখ। আবার যাকে পুষিয়ে নিলেন সেও তো কেমন মনের মতো হলো না, তাই আপনার ওপর এত টান পড়ে গেছে। আপনাকে বাবুর খুব পছন্দ হয়েছে দাদাবাবু। আমাকে আড়ালে জিজ্ঞাসা করেন আপনাকে ভালো খেতে দিচ্ছি কিনা। আপনি যা খেতে ভালোবাসেন তাই বাজার থেকে আনতে বলেন। সত্যি দাদাবাবু, আপনাকে বাবু কি চোখে যে দেখেছেন তা বলতে পারি নে। সদানন্দ বললে, আমার কথা ছেড়ে দাও মহেশ। তোমাদের বড়বাবু মনের মতো ছেলে কেন হলো না তাই বলো তো। বাবু তো ভালো করে দেখে শুনেই তবে তাকে নিয়েছিলেন। তবে বড় দাদাবাবুর দোষটা কি করেছে? মহেশ বললে, ওই যে বললুম, বড় দাদাবাবু রাত্রিরে বাড়িতে থাকে না। তা বাড়ি থাকে না তো সে চাকরির জন্যে। পুলিশের চাকরিতে যখন যেখানে ডিউটি পড়ে সেখানে তো যেতেই হবে। বড় দাদাবাবুকে তো চাকরির জন্যই বাইরে বাইরে রাত কাটাতে হয়। মহেশ গলা নিচু করে এবার বললে, না দাদাবাবু, তা নয়। ও আপনি ভুল শুনেছেন। আসলে বৌদিদিকে পছন্দই হয় না বড় দাদাবাবুর। সদানন্দ বললে, পছন্দ হয় না কেন? দেখতে খারাপ?
আজ্ঞে না, বাবু নিজে হাজার হাজার মেয়ে দেখে তার মধ্যে থেকে বেছে তবে এই বৌদিকে ঘরে এনেছে। খারাপ দেখতে হলে কি বাবু একে ঘরের বউ করতেন? সেজন্যে নয়। বড় দাদা বাবুর যে বাইরে বাইরে মন, বড় দাদা বাবুর যে বাইরেও একটা সংসার আছে, সেই দিকেই যে বড় দাদা বাবুর মন পড়ে থাকে। সদানন্দ বললে, সে কে? আগে তাকে বড় দাদা বাবু বাড়ি ভাড়া করে রেখে দিয়েছে। মাইনে টাইনে বড় দাদা বাবু যা পায় সব সেখানেই ঢালে, বাবুকে একটা পয়সাও দেয় না। অথচ বড় দাদা বাবু আগে এমন ছিল না। সদানন্দ বললে, তা তোমার বাবু কি ছেলের মাইনের টাকা চায়? মহেশ বললে, আগে তা চাইবে কেন? বাবুর কি টাকার অভাব যে বাবু ছেলের মাইনের টাকা নিয়ে সংসার চালাবে? রানাঘাটে বাবুর অত জমি জমা, পুকুর বাগান, সেই টাকাই কে খায় তার ঠিক নেই। শুধু আম কাঁঠালের বাগানই তো 300 বিঘের, তারপরে একটা বিল, সেটাও 400 বিঘের ওপর। সেসব টাকাও খাবার লোক নেই, সেসব দেখাশোনা করবারও লোক নেই। বড় দাদাবাবুর চাকরি করবার তো দরকারই ছিল না। বাবুর সঙ্গে তো এই নিয়েই বড় দাদাবাবুর মন কষাকষি। বাবুর কথা না শুনে বড় দাদাবাবু ওই চাকরি নিলে, আর তখন থেকেই বড় দাদাবাবুর স্বভাব চরিত্র খারাপ হয়ে গেল। তা পুলিশের চাকরিতে মানুষের স্বভাব চরিত্র কি ঠিক থাকে? আপনিই বলুন দাদাবাবু। আমার বাবুও তো তাই বলেন। ওই চাকরিতে ঢোকবার আগে তো বড় দাদাবাবুর কোনো গন্ডগোল ছিল না। লেখাপড়া করত, তারপর একদিন বিয়ে হলো, তারপর কার পাল্লায় পড়ে যে চাকরি নিয়ে বসলো, সেই তখন থেকেই এই কাণ্ড। এখন চাকরি করে যা কামায় সব সেই রাক্ষসীর গব্বে ঢালে। মহেশ হয়তো আরো অনেক কিছু বলতো, কিন্তু দোতলা থেকে সমরজিৎবাবু ডাকতেই সে চলে গেল। সদানন্দ সেখানে বসে বসে মহেশের কথাগুলোই ভাবতে লাগলো। এক জায়গার অশান্তি থেকে দূরে থাকবার জন্যেই সে পালিয়ে এসেছে, কিন্তু এখানে এই কলকাতায় এসেও সে আর এক অশান্তির মধ্যে জড়িয়ে পড়বে নাকি? এক বন্ধন থেকে আর এক বন্ধনে। রানাঘাটের জমিজমা, বাগান পুকুর থেকে টাকা আনবার সময় তাহলে তার সঙ্গে সমরজিৎবাবুর দেখা, আর সেই জন্যই এ বাড়িতে তার এত খাতির। সমরজিৎবাবু কি চান সে এ বাড়ির পালিত পুত্র হয়ে জীবনটা কাটাবে, আর তার জমি জমা, বাগান পুকুর দেখাশোনা করে পায়ের ওপর পা তুলে দিয়ে খাবে? তা যদি হতো সে তো নবাবগঞ্জেই থাকতে পারত। নবাবগঞ্জের জমি জমা, বাগান পুকুর নিয়ে সে তো দিব্যি দিন কাটাতে পারত, আর আরাম করে চৌধুরী পরিবারেরও বংশবৃদ্ধি করে যেত। সদানন্দ ঠিক করলে, না, এখানে থাকা আর তার চলবে না। এখানকারই নির্ঝঞ্ঝাট স্বাধীনতাও তার কাছে দাসত্বেরই সমান। কিন্তু এখান থেকে চলে গিয়েই বা সে কি করবে? কোথায় বা যাবে? যেখানে যার কাছেই যাবে সেখানেই তো তারা তার কাছ থেকে মূল্য চাইবে। মূল্য না দিলে সংসারের কেউই কিছু দেয় না। পৃথিবীতে বাঁচতে গেলেই কি তবে ট্যাক্স দিতে হবে? আত্মসম্মানের ট্যাক্স, নয়তো পরাধীনতার ট্যাক্স, আর নয়তো স্বার্থত্যাগের ট্যাক্স। মহেশের কাছে কথাগুলো শুনে আর বাড়ির ভেতরে থাকতে পারলে না সে। রাস্তায় বেরিয়ে পড়ল, কিন্তু রাস্তাতেই কি শান্তি আছে? মানুষগুলোকে দেখে দেখে মনে হলো সবাই যেন ছুটছে। কোথায় ছুটছে সবাই? বউবাজারের মোড়ের কাছে আসতেই একজন লোক এসে তাকে জিজ্ঞেস করলে, দাদা, আপনার কাছে দেশলাই আছে? দেশলাই? লোকটা যেন কল্পনা করে নিয়েছে সদানন্দ সিগারেট খায়। বললে, আপনি সিগারেট খান না? ঠিক আছে, বলে দেশলাইয়ের খোঁজে বোধহয় অন্য একজনের সন্ধানে চলে গেল। নেশার খোরাকে টান পড়েছে লোকটার, অথচ দেশলাই কিনবে না। কত পান বিড়ি দেশলাইয়ের দোকান রয়েছে, সেখান থেকে পয়সা খরচ করে দেশলাই কিনলেই পারো। আর দেশলাই কিনতেই যদি এত পয়সার টানাটানি, তাহলে নেশা করা কেন? বাড়ির কাছে আসতেই একটা ভিখিরি এসে দাঁড়ালো। একটা পয়সা দাও বাবু। সদানন্দ তার দিকে ভালো করে চেয়ে দেখলে লোকটার হাত পা খসে গেছে, হাত পায়ের আঙুলগুলো নেই। সদানন্দ পকেট থেকে পয়সা বার করে দিতে গেল, কিন্তু পকেটে হাত দিয়েই চমকে উঠল। টাকা পয়সাগুলো কোথায় গেল?
একটা ব্যাগের মধ্যে রেখেছিল টাকা পয়সা। সমরজিৎবাবু তার হাত খরচের জন্য দিয়েছিলেন। জামার কোনো পকেটেই নেই, অথচ বেরোবার সময় মনে আছে বুক পকেটে ব্যাগটা নিয়েই বেরিয়েছিল সে। লোকটা তখনও হাতটা বাড়িয়ে আছে। সদানন্দ বললে, পয়সা নেই আমার কাছে, বলে আবার বাড়ির রাস্তা ধরল। কিন্তু মনটা বড় খারাপ হয়ে গেল। বাড়িতে আসতেই মহেশের সঙ্গে দেখা। মহেশ বললে, বাবু আপনাকে ডাকছিলেন দাদাবাবু। আমাকে? হ্যাঁ, বলছিলেন নতুন লোক, কোথায় ঘুরে বেড়ায় একলা একলা, এখন দিনকাল খারাপ, সন্ধ্যের সময় তুই বেরোতে দিলি কেন একলা? আমার উপরে বকুনি। সদানন্দ সোজা ওপরে চলে গেল। সমরজিৎবাবু সেই রোজকার মতো নিজের বিছানার ওপর বসেছিলেন। বললেন, সন্ধেবেলা কোথায় গিয়েছিলে তুমি? আমি মহেশের কাছে শুনে ভাবনায় পড়েছিলুম। এ কলকাতা শহর, তুমি নতুন মানুষ এখানে। নতুন মানুষ দেখলেই এখানকার গুন্ডা বদমাইশরা চিনতে পারে। আর কখনো সন্ধেবেলা বেরিও না, বুঝলে? যুদ্ধের পরে জায়গা আরো খারাপ হয়ে গেছে। সদানন্দ উত্তরে কিছু বললে না। তোমার কাছে হাত খরচের টাকা আছে তো? সদানন্দ বললে, হাত খরচের টাকা আমার আর চাই না। কেন, তোমাকে যে 10টা টাকা দিয়েছিলুম সেটা খরচ হয়ে গেছে? না, খরচ হয়ে যায়নি, চুরি হয়ে গেছে। সমরজিৎবাবু উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, চুরি হয়ে গেছে মানে? কে চুরি করলে? আমার বাড়ির চাকর বাকর কেউ? না, রাস্তার একটা লোক আমার কাছে দেশলাই চাইবার নাম করে এসে কখন ব্যাগটা তুলে নিয়েছে টের পাইনি, বলে সমস্ত ঘটনাটা বলে গেল। সমরজিৎবাবু বললেন, ওই জন্যেই তো আমি তোমাকে বলি, তুমি গ্রামের ছেলে, তোমাকে সবাই ঠকিয়ে নিতে পারে। তা যাকগে, এই নাও, এই কটা টাকা রাখো তোমার কাছে। এবার খুব সাবধানে রেখো, টাকাকে অত তাচ্ছিল্য করো না, বুঝলে? সংসারে টাকা খুব খারাপ জিনিস নয়। টাকা ব্যবহার করতে সবাই জানে না বলেই টাকার এত বদনাম। টাকা কটা নিয়ে সদানন্দ আবার তার নিজের ঘরে চলে এলো। কিন্তু অনেক রাত্রে হঠাৎ একটা গোলমালের শব্দে সদানন্দের ঘুম ভেঙে গেছে। মনে হলো দোতলায় যেন তুমুল হট্টগোল চলছে। সমরজিৎবাবুর চড়া গলা শোনা যাচ্ছিল একদিকে, আর অন্যদিকে একজন পুরুষের গলা। সদানন্দ ঘরের দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। গোলমালটা ঠিক মাথার ওপর হচ্ছিল। বাইরের বারান্দায় আসতেই দেখলে মহেশও দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে। সদানন্দ জিজ্ঞেস করলে, ওপরে কিসের গোলমাল মহেশ? মহেশ বললে, বড় দাদাবাবু এসেছে। সদানন্দ বললে, বড় দাদাবাবু এসেছে তো কাকাবাবু এত চেঁচাচ্ছেন কেন? মনে হচ্ছে যেন খুব রাগ করেছেন। বড় দাদাবাবু আজকে মদ খেয়েছে যে, এসে বৌদিকে খুব মারধর করেছে। সে কি? কেন মারধর করেছে কেন? মহেশ বললে, মদ খেলে কি মানুষের জ্ঞানগম্যি কিছু থাকে? বড় দাদাবাবু যে একদিন বেশি খেয়ে ফেলে। ওদিকে সমরজিৎবাবু তখন চিৎকার করছেন, বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। আর যদি কখনো মদ খেয়ে বাড়ি ঢোকো তো তোমাকে আমি বাড়ি ঢুকতে দেব না। ওদিক থেকে ছেলেও চিৎকার করছে, হ্যাঁ ঢুকবো, আলবাত ঢুকবো। সমরজিৎবাবু এবার ডাকলেন, মহেশ, মহেশ, এদিকে আয় তো। মহেশ সব শুনছিল সদানন্দের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে বোধহয় জানতো এবার তার ডাক পড়বে। সদানন্দ বললে, ওই তোমার ডাক পড়েছে মহেশ, যাও। মহেশ বললে, দেখেছেন আমার কপালের গেরো, এখন বড় দাদাবাবুকে বাড়ি থেকে ধরাধরি করে বার করে দিতে হবে। বাড়ি থেকে বার করে দেবে মানে? এই কথার উত্তর না দিয়ে মহেশ সোজা ওপরে উঠে গেল। তাকে দেখে সমরজিৎবাবু বললেন, যা, খোকাকে বাড়ির বাইরে বার করে দিয়ে আয়, আর যেন কখনো ভেতরে না ঢুকে। যত সব নচ্ছার কুলাঙ্গার হয়েছে, এমন ছেলের আমি মুখদর্শন করতে চাইনি, যা। কিন্তু মাতালকে জব্দ করা কি অত সহজ? মহেশ কাছে যেতেই বড় দাদাবাবু তার দিকে তেড়ে এসেছে। বললে, আয়, আমার দিকে এগিয়ে আয়, দেখি তোরই একদিন কি আমারই একদিন। বলে হঠাৎ নিজের দরজায় দুমদুম করে লাথি মারতে লাগলো। দরজা খোলো, দরজা খোলো। সমরজিৎবাবু বলে উঠলেন, দরজা খুলো না বৌমা, খবরদার দরজা খুলো না,
দেখি ও কি করতে পারে। বৌমা বোধহয় ভয় পেয়ে তার আগেই ঘরের ভেতর থেকে দরজায় খিল দিয়ে দিয়েছিল। তখন সে আরো ভয় পেয়ে গিয়েছে। শ্বশুর বললেও হয়তো দরজা খুলত না। সমরজিৎ বাবুর ছেলে তখন রাগে একবার দরজায় লাথি মারে, আর একবার মহেশকে মারতে আসে। এসব ঘটনা নতুন নয় মহেশের কাছে। মহেশের যেমন নতুন নয়, এ বাড়ির অন্য কারোর কাছেও আবার তেমনি নতুন নয়। মাঝে মাঝে এরকম ঘটনা যে ঘটে তা মহেশের কথাতেই বোঝা গিয়েছিল। শুধু সদানন্দ নতুন এ বাড়িতে এসেছে বলে তার কাছে সবটাই নতুন লাগছিল। কিন্তু বড় দাদাবাবুর গায়ে যত জোরই থাক, মদ খেয়ে নেশা হবার পর মানুষ বোধহয় দুর্বল হয়ে পড়ে। তখন সেই দুর্বল মানুষকে নিয়ে বিশেষ সমস্যা থাকে না। মহেশ তার বড় দাদাবাবুকে নিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে এলো। তারপর সেই মাঝ রাত্রে বাড়ির বাইরে রেখে দিয়ে সদর দরজা বন্ধ করে দিলে। সদানন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্যটা দেখেছিল। সদর দরজা বন্ধ করতেই সদানন্দ বললে, মহেশ, তোমার বড় দাদাবাবু কি বাইরেই সারা রাত পড়ে থাকবে নাকি? পেছন থেকে সমরজিৎ বাবুর গলা শোনা গেল। তিনি বললেন, হ্যাঁ, ও বাইরেই পড়ে থাকুক আর জাহান্নামেই যাক, তোমার তা দেখবার দরকার নেই। তুমি ও নিয়ে মাথা ঘামিও না। সদানন্দ বুঝতে পারেনি সমরজিৎ বাবু কখন সিঁড়ির নিচে এসে দাঁড়িয়েছেন। সমরজিৎ বাবুর মুখ চোখের চেহারা যেন তখন অন্যরকম হয়ে গেছে। সদানন্দ আর কথা না বলে নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল। সমরজিৎ বাবু তাকে ডাকলেন, বললেন, শোনো। সদানন্দ কাছে যেতেই বললেন, তুমি তো চাকরি চাইছিলে আমার কাছে, চাইছিলে না? আমার খোকাকেও আমি চাকরি করে দিতে চাইনি। নিজের থেকেই ওই চাকরি জোগাড় করে নিয়েছে। জোগাড় করে নিয়ে এখন এই কাণ্ড করছে। অথচ ওর চাকরি করবার কোনো দরকারই ছিল না। আমার যা সম্পত্তি আছে তা দেখাশোনা করলেই ওর চলে যেত। কিন্তু ক্ষমতার লোভই ওর সর্বনাশ করে দিয়েছে। এরপরও তুমি চাও আমি এই ছেলেকে বলে তোমার চাকরি করে দিই? বলো, জবাব দাও। সদানন্দ কোনো জবাব দিলে না। জবাব দেবার অবশ্য তার অনেক কিছুই ছিল। অবশ্য জবাব দিতে পারত যে, চাকরি করলেই কি আর আপনার ছেলের মতো সবাই মাতাল হবে? লক্ষ লক্ষ লোকই তো চাকরি করছে। কই, সকলেই কি আপনার ছেলের মতো মদ খেয়ে মাতলামি করছে? কিন্তু সব জিনিসেরই একটা সময় আছে। তখন সেই রাত দুটোই তো আর এ কথা বলবার সময় নয়। তাই কিছুই বললে না সদানন্দ। আস্তে আস্তে নিজের ঘরের ভেতরে চলে এলো। তারপর আলো নিভিয়ে বিছানায় চিৎপাত হয়ে শুয়ে পড়ল। কিন্তু মন থেকে ঘটনাটা কিছুতেই দূর করতে পারলে না। সমরজিৎ বাবুর কথাই ঘুরে ফিরে কেবল মনে পড়তে লাগলো। ভগবান সমরজিৎ বাবুকে দিয়েছেন যেমন অনেক, আবার অনেক কিছুই তেমনি কেড়েও নিয়েছেন। এমন করে যদি কেড়েই নেবেন, তাহলে এমন করে তাকে দেওয়াই বা কেন? আর একটা কথাও মনে পড়তে লাগলো। যেদিন সদানন্দ প্রথম এখানে এসেছিল, সেদিন তার মনে হয়েছিল এরা কত সুখী। মনে হয়েছিল অন্তত এদের সংসারে কোনো ফাঁকি নেই। কিন্তু এই কি এদের সুখের নমুনা? তাহলে পৃথিবীতে কোনো সংসারেই কি সুখ নেই? আর মনে পড়তে লাগলো আর একজনের কথা। এতদিন এ বাড়িতে সে এসেছে, কিন্তু একদিনও তাকে দেখেনি সদানন্দ। শুধু মহেশের কাছে শুনেছে তার কথা। সমরজিৎ বাবু হাজার হাজার মেয়ের মধ্যে থেকে বেছে তাকে এ বাড়ির ছেলের বউ করেছেন। তার রূপ দিয়ে ছেলেকে ভুলিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু কেন এরকম হলো? তাকে দেখা দূরে থাক, তার গলার আওয়াজটুকু পর্যন্ত শুনতে পায়নি সে। সে যে আছে এ বাড়িতে তারও তো কোনো প্রমাণ পায়নি সদানন্দ। তবে কি এও আর একজন নয়নতারা? রেলবাজারের স্টেশনের চেনা মুখ দেখেই গৌরমোদক ডাকলে, ও শালা বাবু, আসুন আসুন। খদ্দের দেখলেই গৌরের ডাকা অভ্যেস। ট্রেন থেকে যারা নামে তারা গৌরের দোকানে এসে বসে, এটা ওটা খায়। ট্রেন এসে থামলেই গৌর ভেতরের ক্যাশ বাক্সতে চাবি দিয়ে রাস্তার সামনে এসে খদ্দের ধরে। প্রকাশ রায় খেতেও যেমন, পকেটের পয়সা খরচ করতেও তেমনি। বললে, কি আছে আজ? গৌর বললে, কচুরি, সিঙাড়া, রাজভোগ, কাঁচাগোল্লা, পান্তুয়া। প্রকাশ মামা আর বলতে দিলে না। বললে, থাক থাক, আর বলতে হবে না। অত টাকা নেই আমার কাছে, শুধু চা দাও।
শুধু চা? হ্যাঁ হ্যাঁ, কলকাতায় গিয়ে সব টাকা ফুরিয়ে গিয়েছে, এখন একেবারে হাত খালি। এখন নবাবগঞ্জে গিয়ে টাকা নেব, তবে আবার কলকাতায় যেতে পারবো। যখন প্রকাশ মামার খাওয়া প্রায় হয়ে গিয়েছে, সেই সময় হঠাৎ গৌরমোদক কথাটা বললে, শালাবাবু, আপনাদের বউ সেদিন বাপের বাড়ি গেল দেখলুম। বাপের বাড়ি? সদার বউ? কথাটা খট করে যেন প্রকাশ মামার কানে বাজল। বললে, কি বললে তুমি? আজ্ঞে, সেদিন এখান দিয়ে আপনাদের বউ বাপের বাড়ি গেলেন কিনা তাই বললুম। প্রকাশ মামা অবাক হয়ে গেল। বললে, তুমি ঠিক দেখেছ? কবে? গৌর বললে, এই তো কমাস আগে। সঙ্গে আপনাদের কৈলাস গোমস্তামশাই ছিল, তিনিই তো বললেন বৌমাকে বাপের বাড়ি নিয়ে যাচ্ছেন। প্রকাশ মামা আর দাঁড়ালো না, চায়ের দামটা দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। ট্রেন থেকে নেমে আরো কিছু খদ্দের তখনও দোকানে ঢুকে পড়েছে। গৌরমোদক তাদের নিয়ে ব্যস্ত হয়ে উঠল। একটা সাইকেল রিক্সা ধরে একেবারে সোজা নবাবগঞ্জে এসে হাজির। কতদিন পরে প্রকাশ মামার নবাবগঞ্জে আসা। সেই যে সদানন্দেরই খোঁজে গিয়েছিল, তারপর সেই ব্যাপারেই মানদা মাসিকে খোসামত করতে করতে প্রাণ বেরিয়ে গেছে। দুহাতে টাকাও খরচ হয়েছে, অথচ কাজের কাজ কিছু এগোয়নি। দিদি তো তা বোঝে না। কলকাতা কি সোজা জায়গা? সেখানে একটা পয়সা ছাড়া কেউ কথা বলে না। চারদিকে মারামারি, কাটাকাটি। তারপর যুদ্ধের পর ভিড় তেমনি বেড়েছে। কোথা থেকে সব পঙ্গপালের মতো দলে দলে লোক এসে হাজির হয়েছে। শিয়ালদা স্টেশনের কাছে গেলেই ছোট ছোট ছেলেরা হাত পাতে, বলে, পয়সা দাও, একটা পয়সা দাও না। আসবার সময় মাসি বলেছিল, তুমি যেন আসতে বেশি দেরি করো না ছেলে, টাকা নিয়েই চলে এসো। বড়বাবুও কথা দিয়েছে সদানন্দকে খুঁজে বার করে দেবে, কিন্তু দেরি হচ্ছে শুধু সময়ের অভাবে। আর সময়টাও সত্যিই বড় খারাপ পড়েছে চারিদিকে। সবকিছু যেন ছন্নছাড়া হয়ে গেছে। মানদা মাসিরও যেন টাকার টানাটানি পড়ে গেছে ঠিক এই সময়। কেবল টাকা চায়। রাধার কাছে গেলেও সে টাকা টাকা করে। বাড়ি থেকে বউও লিখেছে টাকা পাঠাও। চারদিক থেকে সবাই যদি এমন টাকা টাকা করে, তো সে একলা মানুষ কোত্থেকে এত টাকা পাবে? টাকা দেবার মালিক তো ওই একজনই, দিদি। সেই দিদি যদি একদিন হাত গুটিয়ে বসে, তো তাহলেই চিত্তির। কিন্তু প্রকাশ মামা জানত না যে পৃথিবী তখন তলে তলে অন্য এক ভূগোল সৃষ্টি করে চলেছে। ভূগোলের রং বদলাতে শুরু করেছে নিঃশব্দে। যা ছিল লাল তা সমস্তই তখন বুঝি সবুজ হতে শুরু করেছে। শুধু ভূগোলই বা কেন, ইতিহাসও তখন নতুন মানুষের কলমে নতুন করে লেখা হয়ে চলেছে আর এক নতুন কালিতে। একের সঙ্গে বিরোধ বেঁধেছে বহুর, বড়র সঙ্গে ছোটর, আর ভিতরের সঙ্গে বাইরের। মতবাদের সঙ্গে মতবাদের বিরোধে সারা পৃথিবীটা তখন ভাগ ভাগ হয়ে গেছে। নবাবগঞ্জের চৌধুরী বাড়িটার মতো অতীতের কর্তাবাবুরা নিজেদের সমস্ত কৃতকার্যের মধ্যে নিজেদের ধ্বংসস্তূপ দেখে নিজেরাই হতবাক হয়ে দীর্ঘশ্বাস ফেলেছে। আর কপিল পায়রা পোড়া, মানিক ঘোষ আর ফটিক প্রামাণিকের দল তখন কবরের তলা থেকে হা হা করে প্রতিশোধের অট্টহাসি হেসে সমস্ত নবাবগঞ্জকে সচকিত করে তুলেছে। বেহারিপাল তার দোকানে বসে দেখলে রিকশাটা আসছে। কবে এলে হে শালাবাবু? আগে আজ পালমশাই, আজ। আপনাদের খবর সব ভালো তো? বারোয়ারি তলায় নিতাই হালদারের দোকানে মাচার ওপরকার পৃথিবীটার মূলও বুঝি তখন সব কাণ্ড কারখানা দেখে ধসে গিয়েছিল। আগেকার সে জলুস নেই আর কারো। অন্যদিন হলে তারা শালাবাবুকে ডাকত, তার সঙ্গে দু একটা রসিকতার কথা বলতো। কিন্তু সবাই শালাবাবুকে দেখে নিঃশব্দে শিউরে উঠল। একটা উদ্যত খড়গ যেন সকলের মাথার ওপর ঝুলছে। রিকশার ওপর বসে শালাবাবু নিজের থেকেই বললে, কি গো, আমি এলুম। কেমন আছো গো সব তোমরা? ভালো। শালাবাবু কথার রেশটা বাড়াবার জন্য বলে উঠলে, কলকাতায় থেকে থেকে আর নবাবগঞ্জে আসতে ইচ্ছে করে না হে। তোমরা সব কেমন ঝিম মেরে গেছো মনে হচ্ছে। তোমাদের তাস খেলা কেমন চলছে? এ কথার আর কেউ কোনো সারা শব্দ দিলে না। রিকশাটা গিয়ে দাঁড়ালো একেবারে চৌধুরী বাড়ির সদরে। এই রাখ রাখ, এখানেই রাখ বাবা। দাম মিটি দিয়ে চারদিক চেয়ে কেমন অবাক হয়ে গেল প্রকাশ। কই, সব কোথায় গেল?
চণ্ডীমণ্ডপে এমন সময় তালা ঝুলছে কেন? পরমেশ মৌলিক কোথায় গেল সেরেস্তা ছেড়ে? বাড়ির সদরের কাছে কাদের একটা গরু বেশ গুছিয়ে আয়েশ করে বসে জাবর কাটছিল। প্রকাশ বললে, এ কাদের গরু রে বাবা, আর জায়গা পেলে না? যাওয়া আসার রাস্তার ওপর বসে পড়েছে, একেবারে আক্কেল বলে কিছু নেই। ভেতরে বারবারই উঠোনে ঢুকে আরো অবাক। দিনু, দিনু! শালাবাবুর গলার আওয়াজ পেয়ে কোথা থেকে সেই বারবাড়ির কুকুরটা ল্যাজ নাড়তে নাড়তে আদর দেখাতে এলো। তাকে দেখে প্রকাশ মামা কিছু বুঝতে পারলে না। কুকুরটা এমন একটা জীব নয় যে তাকে প্রশ্ন করলে কিছু হদিশ পাওয়া যাবে। কিন্তু এরা সব গেল কোথায়? কৈলাসেরও তো থাকার কথা। কৈলাস, কৈলাস! কৈলাস কি আজকাল এত সকাল সকাল বাড়ি চলে যায় নাকি? কিন্তু বারবাড়ির বৈঠকখানার দিকে নজর পড়তেই আরো অবাক হয়ে গেল। সে ঘরের দরজাতেও তালা ঝুলছে। আশ্চর্য তো, তালা ঝুলছে কেন? ভেতরে কারো সারা শব্দই বা নেই কেন? গৌরী, বিষ্টুর মা, তারাও তো অন্তত ভেতরে থাকবে। ভেতর বাড়িতে যাবার পথেই আটকে যেতে হলো। সেখানেও তালা ঝুলছে। এ কি হলো? এমন তো হয় না। তাহলে সব গেল কোথায়? বৌমা না হয় বাপের বাড়ি গেছে বুঝলাম, কিন্তু এরা এরা সবাই কোথায় গেল? জামাইবাবু, দিদি, বাড়ি ছেড়ে সবাই চলে গেল কোথায়? সেই বারবাড়ির উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে দোতলার ঘরখানার দিকেও চেয়ে দেখলে জানলাগুলো সব বন্ধ। তাহলে কি কেউ বাড়িতে নেই? হঠাৎ পায়ে একটা কি ঠেকতেই চমকে উঠেছে প্রকাশ। পেছন ফিরেই দেখে সেই কুকুরটা। কুকুরটা একেবারে পায়ে পায়ে তার সঙ্গে সঙ্গে ঘুরছে। প্রকাশ একটা লাথি ছুড়লে তার দিকে। যা যা, পালা এখান থেকে, পালা, যা। কেমন আছেন শালাবাবু? কখন এলেন? পাশের বেড়ার ওধার থেকে কার যেন গলা ভেসে এলো। প্রকাশ চেয়ে দেখলে ফকির। বেহারি পালের মুহুরি ফকির। ফকিরের দিকে এগিয়ে গেল প্রকাশ। বললে, এরা সব গেল কোথায় বলো তো ফকির? আমি যাবার আগে দেখে গেলুম একরকম, আর এসে এসব কি দেখছি? দিদি কোথায়, জামাইবাবু, তোমরা কিছু জানো? ফকির বললে, চৌধুরী মশাই তো নেই, উনি ভাগলপুরে চলে গেছেন। ভাগলপুরে? কেন? তাহলে এখানকার সব দেখাশোনা কে করছে? আর দিদি? দিদিও কি জামাইবাবুর সঙ্গে ভাগলপুরে গেল নাকি? রাস্তা থেকে হঠাৎ কে যেন বললে, কে, শালাবাবু নাকি? কখন এলেন? প্রকাশ চেয়ে দেখলে পরমেশ মৌলিক। পরমেশ মৌলিক রাস্তা দিয়ে বারোয়ারিতলার দিকে যাচ্ছিল। শালাবাবুকে দেখেই থমকে দাঁড়িয়েছে। পরমেশ মৌলিককে দেখে প্রকাশ যেন অকুলে কুল পেলে। তাকে লক্ষ্য করে রাস্তার দিকেই চলতে লাগলো সে। বললে, কি হে, চণ্ডীমণ্ডপে তালা ঝুলছে কেন? তোমরা সব কাজকর্ম করো না? পরমেশ বললে, আজ্ঞে চৌধুরী মশাই তো নেই, তিনি ভাগলপুরে চলে গেছেন। প্রকাশ বললে, তা জামাইবাবু ভাগলপুরে চলে গেছেন বলে কি একেবারে চিরকালের মতো চলে গেছেন? তিনি না থাকলে কি আর তোমরা কাজকর্ম কিছু করবে না? আর দিদি, দিদিও কি সঙ্গে গেছে নাকি? এখন এসব দেখছে কে? কৈলাস কোথায় গেল? আর দিনু, দিনু কোথায়? পরমেশ তবু কিছু উত্তর দিলে না। তার মুখে যেন কথা ফুরিয়ে গিয়েছে। কি গো, উত্তর দিচ্ছ না কেন? আমার দিদির কথা বলছি। পরমেশের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। কি কথাই বা সে বলবে? সেসব দিনের মর্মান্তিক ঘটনা তো নবাবগঞ্জের লোকের আর কারো জানতে বাকি নেই। এমন সর্বনাশ যে হবে তা বুঝি কেউ কল্পনাও করতে পারেনি। অথচ এই তো সেদিনের ঘটনা। রাস্তায় তখন আর একজনকে যাচ্ছিল, সেও প্রকাশকে দেখতে পেয়েছে। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বললে, কি শালাবাবু, কখন এলেন? প্রকাশ দেখলে বংশী ঢালি। তারপর আস্তে আস্তে আরো অনেকে জুটে গেল। সকলেরই এক প্রশ্ন, কখন এলো শালাবাবু? এতদিন কোথায় ছিল? প্রকাশ বললে, আমার দিদিও কেন এই সময় ভাগলপুর চলে গেল, কবে আসবে তারা? ততক্ষণে সদর দিয়ে যারা যাচ্ছিল তারাও শালাবাবুকে দেখে সেখানে দাঁড়িয়ে গেছে। এত ঘটনার পর যে চৌধুরী বাড়ির মালিক পক্ষের কেউ আবার এ বাড়িতে আসবে তা তারা ভাবতেও পারেনি। সেসব কাণ্ড কি সহজ কাণ্ড? সারা গাঁময় তখন ঢিঢি পড়ে গেছে। চৌধুরী মশাইয়ের নামে তখন ছিচিৎকার পড়ে গেছে সব জায়গায়।
সবাই আড়ালে আলোচনা করে, কিন্তু গণ্যমান্য ভদ্রলোকের বাড়ির বৌঝির ব্যাপার সব কথা প্রকাশ্যেও বলতে চায় না কেউ। অথচ বলবার মতো এমন বিষয়টা চেপে রাখতেও কেউ পারে না। কানাঘুষো থেকে প্রথমে শুরু হয়ে আস্তে আস্তে গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে সেটা পৌঁছয়, তারপর গ্রাম ছাড়িয়ে একেবারে মহকুমা শহরে। তারপর শালাবাবুর মাথায় তখন বজ্রাঘাত হয়েছে। আবার বললে, তারপর? এ কি সহজ ব্যাপার যে এক কথায় সব কাণ্ডটা বলতে পারবো? এত সময় তোমারও নেই, আর আমার কলমেও এত জোর নেই যে সেদিনকার সব কেলেঙ্কারির কাহিনী তোমাকে বিশদ করে বলতে পারবো। কোথাকার কোন নরনারায়ণ চৌধুরী একদিন স্বপ্ন দেখেছিলেন যে এখানে এই নবাবগঞ্জে তিনি একটা কালজয়ী বংশের প্রতিষ্ঠা করে যাবেন, আর পুত্র পৌত্রাদিক্রমে তার অবিনশ্বর কীর্তিকলাপ যুগ যুগ ধরে এখানে সুচিহ্নিত হয়ে থাকবে। তার সেই স্বপ্নের কি গতি হলো তা তিনি দেখে যেতে পারলেন না বটে, কিন্তু দেখলে তার পুত্র, তার পৌত্র আর নবাবগঞ্জের এপাড়া সেপাড়ার অগণিত জনসাধারণ। আর যাদের দেখবার সৌভাগ্য হলো না তারা শুনল, শুনে ছিছি করতে লাগলো বটে, কিন্তু যার উদ্দেশ্যে ছিছি করলে তিনি তা শুনতে পেলেন না। নিজের অপঘাত মৃত্যুর পাপে তার আত্মা তখন কোথায় কোন লোকে ছটফট করছে কে জানে। এক গণ্ডুষ জলের জন্য তিনি কোথাও অশরীরী আর্তনাদ করছেন কিনা তারও কোনো সংবাদ জানবার কোনো উপায় নেই। কিন্তু যারা হাতের কাছের মানুষ তাদের খবর তখন জানা যাচ্ছে। চৌধুরী মশাই তখন আর বাড়ি থেকে বেরোন না, চণ্ডী মণ্ডপের কাছারিতেও আসেন না। যখন কারো দেখা করবার দরকার হয় তখন তার কাছেই সবাই যায়। দরকার হলে টাকা চায়, টাকা দেয়। খাজনার টাকা দিতে গেলে চৌধুরী বাড়ির বাড়ির উঠোন পেরিয়ে সিঁড়ি দিয়ে একেবারে দোতলায় গিয়ে উঠে তার কাছে যেতে হয়। নয়নতারা চলে যাবার পর থেকেই যেন বাড়িটার লক্ষ্মীশ্রী চলে গিয়েছিল। হয়তো নয়নতারা ছিল লক্ষ্মী, লক্ষ্মীকে ধরে রাখতে পারেননি চৌধুরী মশাই। সদানন্দকে যেমন একদিন কেউ ধরে রাখতে পারেননি, তেমনি নয়নতারাকেও কেউ ধরে রাখতে পারেনি চৌধুরী বাড়িতে। যাবার দিন বারোয়ারি তলায় আর লোক ধরে না, চৌধুরী বাড়ির সদরেও আর লোকের কমতি নেই। আগে আগে পায়ে হেঁটে যাচ্ছে কৈলাস গোমস্তা, মাঝখানে রজবালির ছই ঢাকা গরুর গাড়ি। গরুর গাড়িতে সামনে পেছনে পর্দা, ভেতরে কাউকে দেখা যায় না। তুমি যে কায়দা করে নয়নতারার চেহারাটা একবার দেখবে তারও কোনো উপায় নেই। পর্দা তুলে ভেতরে উঁকি দেবারও উপায় নেই কারোর। সেখানে আছে দিনু। দিনু গাড়ির পেছনে পেছনে পাহারা দিতে দিতে চলেছে। কেদার কাছাকাছি গিয়ে দিনুকে জিজ্ঞেস করলে, ভেতরে তোমাদের বউ কি একলা যাচ্ছে নাকি গো, আর কেউ নেই? দিনু বললে, না, বউ মানুষ কি একলা বাপের বাড়ি যায়? সঙ্গে গৌরী পিসি আছে। বেহারি পালের বউ বাগানের বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছিল। নয়নতারা একলা ঘর থেকে বেরিয়ে গরুর গাড়িতে গিয়ে উঠল। ওঠবার আগে একবার দিদিমার বাড়ির দিকেও চাইলে। কাউকে সেখানে দেখতে পাওয়ার কথা নয়, তবু চেয়ে দেখলে। তারপর কাউকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি গাড়ির ভেতরে গিয়ে বসল, আর তার পেছনে পেছনে গৌরীও গিয়ে গাড়িতে উঠল। নয়নতারা চলে যাবার সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামে একটা চাপা হাহাকার পড়ে গেল। তা হ্যাঁ গো, বৌমার বাপকে খবর দেওয়া হয়েছে তো? একজন বললে, এ কি আর দেবার মতো খবর যে আগে থেকে দেবে? মেয়ে যখন সেখানে গিয়ে পৌঁছবে তখনই বাপ জানতে পারবে। আর একজন বললে, আহা, কি কপাল করেই বউটা এসেছিল, একদিনের তরেও সুখ পেল না গো। নিজের ভাতারি যাকে ছেড়ে চলে গেল তার আবার শ্বশুর বাড়ি, আর শ্বশুরের তো ওই কীর্তি, কি ঘেন্না মা, কি ঘেন্না। অন্য একজন বললে, আর বউয়ের গয়না, গয়নাগাঁটি সঙ্গে নিয়ে গেল তো? সে তারক জ্যাঠা আগেই বলে রেখে দিয়েছিল, যেমন সেজে গুজে বউ শ্বশুর বাড়িতে এসেছিল তেমনি সাজিয়ে গুছিয়েই বউকে বাপের বাড়ি পাঠাতে হবে, এমনি তাড়িয়ে দিলে চলবে না। আগের লোকটা বললে, তা এতই যদি নাতির শখ চৌধুরী মশাইয়ের, তো চৌধুরী মশাই নিজেই তো আর একটা বিয়ে করতে পারত। তাতেও যে লোক লজ্জা। এতই যদি লোক লজ্জার ভয় তো তখন মনে ছিল না?
এখন লজ্জা শরমের আর বাকিটা কি রইল? পাশের লোকটা বললে, তা অত হ্যাঙ্গামে যাবার দরকারটা কি ছিল? গাঁয়ে তো ছেলের অভাব নেই, কারোর কাছ থেকে দেখে শুনে পছন্দ করে একটা পুষ্যিপুত্র নিলেই পারত চৌধুরী মশাই। নিতাই বললে, কেন, তার চেয়েও তো সোজা পথ একটা ছিল। সবাই উদ্গ্রীব হয়ে উঠল। কি পথ, কি পথ? নিতাই বললে, কেন, চৌধুরী গিন্নির কি ছেলে হবার বয়স ফুরিয়ে গিয়েছে? একটা ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে, তা আর একটা বিয়ে হতে পারত। সবাই হো হো করে হেসে উঠেছে। কেদার বললে, দূর, চৌধুরী গিন্নিকে সেদিন দেখলি না তুই, কিরকম বুড়ি হয়ে গিয়েছে? সে পথ থাকলে কি আর চৌধুরী মশাই চেষ্টা করতো না? কিন্তু যাদের নিয়ে এত আলোচনা, এত কানাঘুষো, তাদের তখন আর চোখে দেখতে পায় না কেউ। আগে চৌধুরী মশাই নিজেই ক্ষেত খামার দেখতে বেরোতেন। যেদিন বাগান ঘেরা হবে সেদিন নিজে সকাল থেকে গিয়ে জন্মজুরের কাজের তদারকি করতেন। কিন্তু তারপর থেকে আর তার টিকি দেখতে পাওয়া যেত না। লোকে বলতো, আহা, মনে বড় কষ্ট পেয়েছেন চৌধুরী মশাই। কিসের কষ্ট? কষ্টটা কিসের? না, অমন জোয়ান ছেলে, এই বুড়ো বয়সে একমাত্র ছেলে নিরুদ্দেশ হয়ে গেলে বাপের মনে কষ্ট হয় না? তা অমন লোকের কষ্ট হওয়াই উচিত। খুব হয়েছে, বেশ হয়েছে। মাথার ওপর ভগবান বলে কেউ নেই ভেবেছে চৌধুরী মশাই? ভেবেছে ডুবে ডুবে জল খেলে কেউ টের পাবে না? একজন বললে, তবে ভাই বউ বটে, হ্যাঁ, বউয়ের মতো বউ। অন্য কেউ হলে ঘেন্নায় গলায় দড়ি দিত। এ বউ লেখাপড়া জানা বলে সকলকে জানান দিয়ে শ্বশুরের মুখে জুতো মেরে চলে গেল। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। একজন অনেকক্ষণ ধরে বিবেচনা করে ভেবেচিন্তে বললে, আসলে ছেলেটারই দোষ, সব দোষই সদার। বাড়িতে সমস্ত বউ রেখে সদা পালালোই বা কেন? নিতাই বললে, কেন পালাবে না? সে কি আমাদের মতো গোমুখ্য? আমাদের বাপ মা যাকে তাকে একটা গলায় ঝুলিয়ে দিলে আর আমরাও তাকে নিয়ে ঘর করি। কিন্তু সদা তো কলেজে পড়েছে। রেলবাজারের স্কুলে আর কলেজে যে এত বছর পড়লো তা কি মিচিমিচি? পেটে তার বিদ্যে পড়েছে যে। তুই থাম, সেজন্য সদা বাড়ি ছাড়েনি, ছেড়েছে অন্য কারণে। কি কারণে ছেড়েছে? এই প্রশ্নে এসে সবাই থেমে যায়। কেউ বলে বাপের ওপর রাগ করে, কেউ বলে কলকাতার কোনো মেয়ের সঙ্গে নাকি লাভ ছিল। দূর দূর, সব বাজে কথা। ছেড়েছে সংসার করবে না বলে। কেন সংসার করবে না? আরে দেখতিস না, ছোটবেলা থেকেই কেমন বিভাগী বিভাগী ভাব। কখনো আমাদের সঙ্গে তাস খেলেছে, আমাদের ক্লাবে যাত্রা করেছে। সেবার কত করে ধরলুম পাষাণী বইতে বিশ্বামিত্র ঋষির পাঠটা নিতে, তা নিলে কতবার দেখেছি একলা একলা মাঠে মাঠে ঘুরতে। ওপারে কালীগঞ্জের বাবুদের ভাঙা বাড়িটা পড়ে আছে। কতদিন হাট করতে গিয়ে দেখেছি যে সে ভাঙা বাড়ির মধ্যে ঢুকেছে। ডাকা হলে জিজ্ঞেস করতুম, কিরে, ওখানে ঢুকেছিস কি করতে? সদা হাসতো, কিছু বলতো না। আমি তখনই জানি ও একদিন বিভাগী হয়ে যাবে। বিভাগী হয়ে যাবে কেন? কোন দুঃখে? তোদের মতো মুখ্য মানুষদের নিয়েই যত জ্বালা। বিষ্ণুপ্রিয়া পালায় দেখিসনি, নিমাই বউকে ছেড়ে চলে গেল। আসলে চৌধুরী বংশ নিয়ে তর্কই হয়, কিন্তু ফয়সালা কিছুই হয় না। কিংবা হয়তো একটা ফয়সালা হোক, সেটা কেউ চায় না। মনে হয় তারপর কি হবে সেইটাই তারা দেখবে। এখন তো বউ চলে গেছে, এখন চৌধুরী মশাই কি করবে? আবার কি বিয়ে করবে না পুষ্যি নেবে? কিন্তু দেখা গেল ননি ডাক্তারকে নিয়ে কৈলাস সামন্ত হন্তদন্ত হয়ে বাড়ির সদরে ঢুকছে। ডাক্তারবাবুকে ডেকেছে কেন গো গোমস্তামশাই? কার অসুখ? কৈলাস বললে, গিন্নিমার। অসুখ এমন সব বাড়িতেই হয়ে থাকে, তবে নবাবগঞ্জের কারো বাড়িতে অসুখ করলে হুট করে কেউ ডাক্তার ডাকে না। টোটকা টাটকা খেয়েই সেরে যায় সকলের জজ্জারি। রেলবাজারের ননি ডাক্তারকে ডাকলে মোটা টাকার গুণগাত দিতে হয়। কর্তাবাবুর যখন অসুখ হয়েছিল তখন রোজ আসতো ননি ডাক্তার, টাকার বান্ডিল নিয়ে গেছে তখন। কিন্তু আবার কার অসুখ? ছোটখাটো অসুখ হলে তো আর ননি আসতো না। তারপর সেই ননি ডাক্তার রোজ রোজ আসতে লাগলো।
কৈলাস গোমস্তাকে দেখে সবাই জিজ্ঞেস করে, কি গো গোমস্তা মশাই, তোমাদের গিন্নিমা কেমন আছেন? কৈলাস মুখ গম্ভীর করে বলে, না গো, ভালো না, বড্ড বাড়াবাড়ি। কৈলাস গোমস্তা আড়ালে চলে গেলেই সবাই বলা বলি করে, বাড়াবাড়ি হবে না, পাপের ফল ফলবে না, চোখের জল ফেলতে ফেলতে বউটা চলে গেছে, তার চোখের জল কি মিথ্যে হবে গো? কথাটা সবাই সায় দেয়। চোখের সামনে সমস্ত বাড়িটার ওপর যে অলক্ষ্মী নেমে আসছিল তা সকলের চোখেই পড়েছিল। সন্ধে হলেই আলো নিভে যেত চণ্ডী মণ্ডপের। পরমেশ মৌলিক অনেকক্ষণ চৌধুরী মশাইয়ের জন্য খেরো খাতা কোলে করে বসে থাকত। তারপর যখন দেখত চৌধুরী মশাই তখনও আসছেন না, তখন আস্তে আস্তে দিনুকে দিয়ে ভেতরে খবর পাঠাতো। দিনু ভেতর থেকে এসে বলতো, আজ আর ছোট মশাই খাতা দেখবেন না, কালকে দিনের বেলা দেখবেন বললেন। আর তারপর একদিন বজ্রাঘাত হলো। সবাই শুনল চৌধুরী গিন্নি মারা গেছে। সে এক অদ্ভুত মৃত্যু। কোনো কান্নাকাটির শব্দ নেই, আর কাঁদবার তখন কেই বা ছিল বাড়িতে যে কাঁদবে? গৌরী গিয়ে ডেকে এনেছিল বেহারিপালের বউকে। বেহারিপালের বউ এলো, বেহারিপাল নিজেও এলো। খবর পেয়ে আরো অনেকে এলো। বুড়ো মানুষ তারক চক্রবর্তী লাঠি হাতে ঠুকঠুক করে এসে হাজির হলো। বেহারিপালের বউ যখন ভেতরের ঘরে গিয়ে পৌঁছল, তখন চৌধুরী গিন্নি স্থির দৃষ্টিতে ছাদের দিকে চেয়ে আছে। মনে হলো যেন বলছে, তোমরা বলে দাও আমি কি দোষ করেছি, আমাকে বলে দাও তোমরা। কিন্তু তখন কেই বা সে কথা বলে দেবে, আর কেই বা সে প্রশ্নের উত্তর শুনবে? প্রশ্ন আর উত্তরের ঊর্ধ্বলোকে আর এক মহাজিজ্ঞাসার মুখোমুখি দাঁড়িয়ে তখন চৌধুরী গিন্নির ছোট প্রশ্নটা যেন একেবারে নিরর্থক হয়ে গেছে। যখন চৌধুরী গিন্নিকে নিয়ে পাড়ার ছেলেরা নদীর ধারের শ্মশানের চিতার ওপর তুলল, তখনও সেই প্রশ্নটা যেন তার চোখের তারায় অনির্বাণ হয়ে ঝুলছিল। আর তারপর যখন তার সমস্ত শরীরটা আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে গেল, তখনও বুঝি তার সে প্রশ্নটার উত্তর মেলেনি। তাই বুঝি সে প্রশ্নটা ধোঁয়া হয়ে সমস্ত আকাশ বাতাস আচ্ছন্ন করে কি দিগন্তে ছুটে বেড়াতে লাগলো। অনুচ্চারিত শব্দে যেন জলে স্থলে অন্তরিক্ষে সকলকে প্রশ্ন করতে লাগলো, তোমরা বলে দাও কি অপরাধ করেছি আমি, বলে দাও তোমরা। তারপর চৌধুরী মশাই একেবারে একলা হয়ে গেলেন, একেবারে একলা। সেই যে দোতলার ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন, সেখান থেকে আর বেরোলেন না। গৌরী রান্না করে খাবার দিয়ে আসে তাঁর ঘরে। আপন মনে বিড়বিড় করে তিনি যেন সবসময় কি বকেন। আর তারপর যখন সন্ধে হয়, তখন চারিদিকে জানালা দরজা বন্ধ করে বিছানায় এলিয়ে পড়েন। কিন্তু তাঁর ওই এক প্রশ্ন, তোমরা বলে দাও কি অপরাধ করেছি আমি, বলে দাও তোমরা। আমার পূর্বপুরুষের এই সম্পত্তি, এই ঐশ্বর্য, এই স্থাবর অস্থাবর এত গয়নাগাঁটি, জমি জমা, পুকুর বাগান, এ কার হাতে ছেড়ে দিয়ে আমি যাব? কার ওপর গচ্ছিত করে দিয়ে আমি নিশ্চিন্ত হব? এ সর্ষে ছোলা ধান পাটের ক্ষেত, এই পুকুর বিল বাগান, এসব কিছু সত্ত্ব কে ভোগ করবে? কার উত্তরাধিকারের মধ্যে দিয়ে আমি অতীন্দ্রিয় লোকে গিয়ে অনন্ত কাল ধরে অক্ষয় হয়ে বাঁচব? একদিন রাত্রে হঠাৎ ঘর ঘর শব্দ হতো। কথা বন্ধ হয়ে গেলে যেমন মানুষের গলা দিয়ে অস্পষ্ট একরকম শব্দ বেরোয়, ঠিক তেমনি কর্তাবাবুর অশরীরী উপস্থিতি যেন তাকে আতঙ্কগ্রস্ত করে তুলত। কর্তাবাবুর অশরীরী উপস্থিতির অসহায়তায় চৌধুরী মশাই সন্ধেবেলায় দরজা জানলা সব বন্ধ করে দিতেন, তবু রেহাই পেতেন না তিনি। কর্তাবাবুর গলা তখন স্পষ্ট হয়ে উঠত। তিনি স্পষ্ট গলায় বলতেন, মায়া দয়া করো না বাবা, কারোর ওপর মায়া দয়া করো না, মায়া দয়া করলেই সর্বনাশ। তাহলে এই জমি জমা পুকুর বাগান কিছুই আর থাকবে না। চৌধুরী মশাই বলতেন, কিন্তু আমি তো মায়া দয়া করিনি কর্তাবাবু, আমি তো কারোর ওপর কোনো মায়া দয়া দেখাইনি, আমি তো কারোর এক পয়সার বাকি খাজনা ছাড়িনি। যে আমায় ঠকাতে চেয়েছে তাকে তো আমি রেহাই দিইনি, আমি তো স্বার্থসিদ্ধির জন্যে নিজের পুত্রবধূকেও অব্যাহতি দিইনি। তবে কেন আমার এ সর্বনাশ হলো? তোমার কথা বর্ণে বর্ণে মেনেও কেন আমি সর্বশান্ত হলাম?
এ প্রশ্নের কোনো জবাব মিলত না কারো কাছে। সবাই তখন চৌধুরী মশাইয়ের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনিও বিচ্ছিন্ন হয়ে গেছেন সকলের সান্নিধ্য থেকে। সে তখন তার এমন এক জীবন যাকে গ্রহণ করাও বলে না, আবার বর্জন করাও বলে না। তখন তিনি নিজের জন্মভূমি, নিজের বাড়ি থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছেন। কেউ এলেও তার সঙ্গে তিনি দেখা করেন না, যেন নিজের কৃতকর্মের অপরাধের বোঝায় তিনি নিজেই ক্লান্ত, বিভ্রান্ত, বিপর্যস্ত। শালাবাবু সমস্ত ঘটনাগুলো শুনলে তার চোখের সামনে দিয়ে অনেকগুলো স্বপ্ন, অনেকগুলো স্মৃতি যেন খুব তাড়াতাড়ি ভেসে গেল। সেই কবে দিদির বিয়ের সময় সে নিজের বউ আর ছেলে মেয়ে ছেড়ে ভাগলপুর থেকে চলে এসেছিল। তারপর থেকে এই নবাবগঞ্জকে কেন্দ্র করেই তার জীবন কত দিক পরিক্রমা করেছে। সেই সদানন্দ যখন ছোট ছিল তখন তাকে নিয়ে কোথায় কোথায় গেছে। কতদিন রানাঘাটে রাধার বাড়িতে, কতদিন কলকাতার কালীঘাটে, আর যখনই টাকার দরকার পড়েছে তখনই এসে হাত পেতেছে দিদির কাছে। টাকা চাইলেই দিদি তার সিন্দুকটা খুলেছে আর 2 হাতে টাকা বার করে দিয়েছে। সেই দিদির মারা যাওয়ার খবর শুনে প্রকাশের মতো লোকও কেমন অসহায়ের মতো বাড়িটার দিকে শেষবারের মতো চেয়ে দেখলে। তার মনে হলো সব শেষ, চিরকালের মতো সব শেষ। আর জামাইবাবু কোথায় গেল? বেহারি পালমশাই বললে, তোমার জামাইবাবু তো কিছুদিন এখানেই ছিল। একদিন দেখলুম গরুর গাড়িতে করে স্টেশনের দিকে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলুম, কোথায় যাচ্ছেন চৌধুরী মশাই? তা চৌধুরী মশাই বললেন, ভাগলপুরে শ্বশুর মশাইয়ের নাকি অসুখ। শালাবাবু চমকে উঠেছে, বললে, পিসে মশাইয়ের অসুখ? তাই নাকি? কিরকম অসুখ? বেহারি পাল বললে, তা কি জানি, তোমার জামাইবাবু তো গেছেন সেই মাসখানেক হলো, এখনো তো এলেন না। আর কি জন্যেই বা আসবেন বলো? এখানে তো আর কেউ রইল না। তোমার দিদি রইল না, তোমার ভাগ্নেও রইল না, আর তোমার ভাগ্নে বউ সেও পর্যন্ত রইল না। তাহলে আর এখানে একলা একলা পড়ে থাকবেন কি নিয়ে বলো না? কার জন্যে পড়ে থাকবেন? আর সম্পত্তি, যাদের জন্য সম্পত্তি করা তারাই যখন রইল না, তখন আর কাদের জন্যেই বা সম্পত্তি দেখবেন? এরপর শালাবাবু আর দাঁড়ালো না, বললে, যাই। বেহারিপাল আবার বললে, আর তাছাড়া তোমার পিসে মশাইয়েরও তো কেউ নেই। কীর্তিপদ বাবুর, তাঁরও তো অনেক টাকা, সুলতানপুরের অত সম্পত্তি। তিনি মারা গেলে তো তোমার জামাইবাবু সব পাবে। তোমার পিসে মশাইয়ের তো আর কোনো সন্তান নেই। প্রকাশ বললে, না, তাহলে তোমার জামাইবাবুই তো এখন সেই সম্পত্তির একমাত্র ওয়ারিশান। তারপর তোমার জামাইবাবুর পর আর কে পাবে? সদা ফিরে এলে সদা পাবে, আর নয়তো তুমি। এত কথা প্রকাশের মনে পড়েনি। তাহলে তো শেষ পর্যন্ত পিসে মশাইয়ের সমস্ত সম্পত্তি তার কপালেই নাচছে। কি আশ্চর্য! কথাটা খেয়াল হতেই আর দাঁড়ালো না প্রকাশ। বললে, যাই পালমশাই, আমি যাই। তারপর সকলের দিকে চেয়ে বললে, যাই হে, কিছু মনে করো না তোমরা। পিসে মশাইয়ের অসুখ, এ সময় আমার বাইরে থাকা উচিত নয়। বলে রেল বাজারের দিকে হন হন করে হাঁটা দিলে। তাড়াতাড়ি পা চালালে দুটো ট্রেনটা ধরা যাবে। পেছন থেকে বেহারিপাল জিজ্ঞেস করলে, খাওয়ার কি হবে তোমার শালাবাবু? দুটো খেয়ে গেলে হতো না? চুলোই যাগ্গে খাওয়া। টাকা ছড়ালে কপালে খাওয়া অনেক জুটবে। এখন যদি গিয়ে ভালোই ভালোই প্রকাশ দেখে পিসে মশাই মারা গেছে, তবেই সুরাহা। জামাইবাবু একলা আর কত খাবে? দেখাশোনা করতেও তো লোক দরকার। আর তারপরে জামাইবাবুই বা আর কদিন? জামাইবাবু মারা গেলে তখন? কথাটা কল্পনা করতেই প্রকাশ 2 হাত জোর করে উদ্দেশ্যে প্রণাম করলে। হে মা কালী, হে মা মঙ্গলচণ্ডী, আমি জীবনে কোনো পাপ করিনি, জীবনে কখনো কোনো অন্যায় করিনি, কখনো কারো টাকা মারিনি। আমার দিকে একটু দেখো মা, আমি বড় অনাথ। কে সম্পত্তি করে যায় আর কে তা খায়। ইচ্ছাময়ী, সবই তোমার ইচ্ছা, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। জয় মা কালী, জয় মা মঙ্গলচণ্ডী। বলে মোবারকপুরের রাস্তা ধরলে।
মোবারকপুরের রাস্তাটা পেরোলেই সাইকেল রিকশার আড্ডা, সেখান থেকে এক দৌড়ে একেবারে সোজা রেলবাজার। প্রকাশ হন হন করে রাস্তা মারাতে লাগলো। আজ এ পর্যন্তই। উপন্যাসের পরের পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।